সোমলতা দেবীর ৫ ছেলে আকাশ, বিকাশ, পল্লব, তুহিন, সুরজ ও এক মেয়ে তিতলি। সোমলতা দেবীর স্বামী অর্জুনবাবু মারা যাওয়ার পর তার ছেলেরাই তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে থাকে। তার বড় ছেলে আকাশের বিয়ের বয়স হলে তিনি গ্রামের এক সাধারণ মেয়ে মোহিনীকে দেখতে তার বাড়িতে যান। মোহিনী খুবই দারিদ্র বাড়ির মেয়ে ছিল। তার বাবা মা নেই, সে মামার বাড়িতেই মানুষ। সোমলতা দেবীকে দেখে মোহিনীর মামা অবিনাশবাবু বলে, দিদি, আমি খুব গরিব, অনেক কষ্টে মেয়েটাকে মানুষ করেছি। ওকে আমি খুব একটা পড়াতে পারিনি ঠিকই, তবে আমার ভাগ্নিকে আচার আচরণ, শিক্ষা এসব ভালোভাবেই শিখিয়েছি। বাড়ির সমস্ত কাজই করতে পারে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। বেশ বেশ, সে তো খুবই ভালো কথা। কই আপনার ভাগ্নিটিকে একবার আনুন, একবার দেখি। এরপর অবিনাশবাবু মোহিনীকে ডাকে। মোহিনী ঘরের ভেতরে প্রবেশ করে সোমলতা দেবীকে প্রণাম করে। মোহিনীর রং চাপা ছিল, তবে তার ভদ্রতা ও সংস্কার দেখে সোমলতা দেবীর তাকে খুবই পছন্দ হয় এবং তিনি অবিনাশবাবুকে বলেন, শুনুন অবিনাশবাবু, আপনার ভাগ্নিকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি আমার বাড়িতে ওর মতোই একটা মেয়েকে বউ হিসেবে চাইছিলাম। বাড়ির বড় বউ সংস্কারী হলে বাকি বউয়েরাও তাকে দেখেই শিখবে। এবার আপনারাই বলুন, কবে বিয়ের দিন করলে আপনাদের সুবিধা হবে? একই কথা দিদি, আপনারা ছেলে পক্ষ, আপনাদের যেমন সুবিধা হবে আমরা মেয়ে পক্ষে তেমনই রাজি হয়ে যাব। তা বেশ ভালোই। আমি বাড়ি গিয়ে দিনক্ষণ আপনাদেরকে জানিয়ে দেব। তবে হ্যাঁ, 1 মাসের বেশি সময় কিন্তু আমরা নেব না। আপনারা এদিকে বিয়ে জোগাড় যন্ত্র শুরু করে দিন। অতি উত্তম। আমার ভাগ্নিটা এমনিতেই লক্ষ্মী মেয়ে, পড়াশোনা যদিও খুব একটা জানে না, তাও কিন্তু খুব ভালো মেয়ে। ভাগ্য যে এত ভালো হবে তা আমি আগে ভাবিনি। আপনাদের মতো একটা ধনী পরিবারে যে ওর বিয়ে হবে তা আমি কল্পনাও করতে পারিনি। দেখুন অবিনাশবাবু, এসব টাকা পয়সা আমার চাই না। তাহলে আমি একটি ধনী পরিবারেই আমার ছেলের বিয়ে দিতে পারতাম। আমি সবসময় একটা সংস্কারী বউ চেয়েছি, যে আমার কথা শুনবে, আমার পরিবারের মান সম্মান বজায় রাখবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনাদের কি টাকার অভাব আছে নাকি যে টাকা চাইবেন? আমাদের মতো একটা হতদরিদ্র মেয়েকে বউ করে নিয়ে যাচ্ছেন, এটা যে আমাদের কাছে কি বড় একটা সৌভাগ্য আমি তা বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব কথা থাক। আমি তবে এখন উঠি, বাড়ি গিয়ে আলাপ আলোচনা করে আপনাদেরকে খবর পাঠাচ্ছি। এই বলে সোমলতা দেবী বাড়ি চলে আসেন এবং কয়েকদিনের মধ্যেই তার বড় ছেলে আকাশের সাথে মোহিনীর বিয়ে দিয়ে দেন। বিয়ের পর মোহিনী যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে আসে, তখন তাকে দেখে সোমলতা দেবী বলেন, শোনো বৌমা, আজ তোমায় একটা কথা বলি, ভালো করে শুনে রাখো। আমি আমার বাড়িতে কিছু নিয়ম কানুন মেনে চলি। আমি চাই তুমি সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করো। হ্যাঁ মা, বলুন আমাকে কি করতে হবে? আমি সবসময় আপনার কথা মতোই চলার চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, তোমাকে আমার নিয়ম অনুযায়ী চলতে হবে। শোনো তাহলে, প্রথম নিয়ম, আজ থেকে তুমি সব সময় মাথায় লম্বা একটা ঘোমটা দিয়ে থাকবে, কখনো যেন তোমাকে ঘোমটা ছাড়া না দেখি। দ্বিতীয়ত, ভোরবেলা তোমাকে উঠতে হবে, সবার জন্য জল খাবার করতে হবে, বাড়ির সমস্ত কাজ করতে হবে। সবার খাওয়া হলে তারপরেই তুমি খেতে পারবে। আর 3 নম্বর নিয়ম হলো, তুমি বিনা অনুমতিতে যখন তখন বাড়ির বাইরে যেতে পারবে না। সোমলতা দেবীর কথা শুনে মোহিনী একটু আশ্চর্য হয়ে যায়। সে বুঝতে পারে সোমলতা দেবী খুবই কড়া ধরনের মহিলা, কিন্তু সে কোনো রকমের প্রতিবাদ ছাড়াই তার সমস্ত কথা শোনে এবং বলে, ঠিক আছে মা, আপনি যা চান, যেমনটা চান তেমনই হবে। আপনার প্রতিটা নিয়ম আমি মেনে চলবো। হ্যাঁ, আমিও তাই চাই। এবার তুমি ওপরে যাও, খুব ক্লান্ত হয়ে গেছো তো, গিয়ে একটু রেস্ট নাও। আকাশ, তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও, ও একটু আরাম করুক, তবে কাল ভোর ভোর উঠে পড়ো কিন্তু। মোহিনী হ্যাঁ সূচক মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। ঘরে এসে মোহিনী বিছানায় বসে চিন্তায় পড়ে যায়। তাকে এভাবে চিন্তায় দেখে আকাশ বলে, কি হলো, তুমি মায়ের কথায় কি টেনশনে পড়ে গেলে নাকি? হ্যাঁ, আসলে আমার একটু ভয় ভয় করছে। ওনার সাথে কথা বলে মনে হলো উনি খুব রাগী মেজাজের। ওনার নিয়ম কানুন মানতে আমার কোনো অসুবিধা নেই। কি মোহিনী, তোমার কি হয়েছে বলো? তুমি কি কিছু নিয়ে টেনশন করছো নাকি? আমাকে না বললে আমি বুঝবো কি করে? আমি এটাই ভাবছি, উনি আমাকে সবসময় ঘোমটা দিয়ে রাখতে বললেন কেন? আজকালকার যুগে তো গ্রামের মানুষও ওভাবে ঘোমটা দেয় না। তাহলে এখানে শহরে তোমাদের বাড়িতে এই প্রচলনটা কেন? ওহ, এই কথা। এই প্রকল্পটা আমাদের মা ঠাকুমা থেকে চলে আসছে। ঠাকুমার শাশুড়ি ছিলেন বিশাল দাজ্জাল মহিলা, তিনি সবসময় ঠাকুমাকে ঘোমটার মধ্যে রাখতেন। আর সেখান থেকেই তো ঠাকুমা এইসব নিয়ম মায়ের উপর লাগু করেছে। এখন স্বভাবতই মা আর বৌমার উপরে এই নিয়মটাই খাটছে।
আকাশের কথা শুনে মোহিনী ধীর গলায় উত্তর দেয়, হ্যাঁ আমি বুঝেছি, এ নিয়ে আপনি আর ভাববেন না। মা যেমনটা বলবেন আমি ঠিক সেরকমভাবেই কাজ করব। দেখো মোহিনী, মা যেটা করছে এটা ঠিক না আমিও জানি, কিন্তু আমি ছোটবেলা থেকে মাকে অনেক কষ্ট করতে দেখেছি। বাবা চলে যাওয়ার পর তিনিই আমাদের কষ্ট করে মানুষ করেছে। মা সারা জীবনই আমাদের বাবার ভূমিকা পালন করে এসেছে, আর এখন যদি এই সব বিষয় নিয়ে আমি মায়ের সঙ্গে প্রতিবাদ করতে যাই তাহলে মা অনেক কষ্ট পাবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? পরদিন মোহিনী খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। ওঠার পর স্নান ও পূজা সেরে রান্নাঘরে যায় এবং সবার জন্য খাবার দাবার তৈরি করে। সবকিছুই সে ঘোমটার মধ্য দিয়ে করতে থাকে। এতে করে তার কাজ করতে খুবই অসুবিধা হয়, কিন্তু তার কাছে কোনো অপশন ছিল না। তাই কষ্ট হওয়ার সত্ত্বেও সে এভাবেই কাজ করে। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়ে সে সবাইকে খেতে ডাকে। সোমলতা দেবী তাকে দেখে মনে মনে খুশি হন, কিন্তু মুখে বলেন, এ কি বৌমা, এই কটা কাজ করতে তো তুমি দেখছি 9টা বাজিয়ে দিলে। এখন দুপুরে রান্না বাকি, তার উপরে পাড়া প্রতিবেশী থেকে সবাই আজ তোমাকে দেখতে আসবে। তাদের জন্য তো একটু পায়েস আর সুজির হালুয়া করতে হবে। সবকিছু সময় মতো করতে পারবে তো? হ্যাঁ পারবো মা। বলছিলাম যে পাড়া থেকে কতজন আসতে পারে, মানে সেই হিসাবেই তো পায়েস আর হালুয়াটা তৈরি করব, তাই বলছি। এ আবার কি ধরনের প্রশ্ন বৌমা? কতজন আসবে তা আমি কি করে বলতে পারি? যার যার ইচ্ছে হবে নতুন বউকে দেখতে তারা নিশ্চয়ই আসবে। তবে ওই ধরে নাও 20-25 জনের মতো তো হবেই। তা তুমি সবার জন্য এসব করতে পারবে তো? দেখো আবার এমন কিছু না হয় যাতে আমার মান সম্মান ডুবে যায়। বলি তুমি পায়েস হালুয়া এসব রান্না করতে পারো তো নাকি? হ্যাঁ মা, আমি ওগুলো সব করতে পারি, আপনি ও নিয়ে চিন্তা করবেন না। আশা করছি আমার হাতের রান্না খেয়ে কারোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সে না হয় দেখাই যাবে। আর হ্যাঁ, একটু ভালো করে তৈরি হয়ে নিও। আমাদের খাওয়া হয়ে গেলে তুমিও কিছু খেয়ে নাও, তারপর একবার আমার ঘরে এসো, দরকার আছে। সোমলতা দেবীর কথা অনুযায়ী কিছুক্ষণ পর মোহিনী তার ঘরে যায়। এমন সময় সে অবাক হয়ে দেখে যে সোমলতা দেবী তার বড় সিন্দুক থেকে কি সব যেন বার করছেন। তাকে আসতে দেখে তিনি একটি ভারী শাড়ি বার করে তার হাতে দিয়ে বলেন, এই নাও বৌমা, এই হলো জারদৌসি বেনারসি শাড়ি। এটি আমার শাশুড়ি মা আমার বিয়ের পরের দিন আমাকে দিয়েছিলেন। তিনিও তার শাশুড়ির কাছ থেকে এই শাড়িটি পেয়েছিলেন। আজ আমি তোমাকে এটা দিলাম। আজ লোকজন এলে তুমি এই শাড়িটাই পরবে। শাড়িটি হাতে নিয়ে মোহিনী অবাক হয়, কারণ শাড়িটি খুবই ভারী ছিল। মোহিনীর হাবভাব দেখে সোমলতা দেবী মুচকি হেসে বলেন, শাড়িটা খুব ভারী তাই না? আসলে এই প্রতিটি সুতো সোনার রূপা দিয়ে তৈরি, সেজন্যই শাড়িটা এত ভারী। শাড়িটা খুব সামলে পড়ো কিন্তু। আর হ্যাঁ, ঘোমটার দিকে বিশেষ করে খেয়াল রেখো। আগে ঠিক আছে, এবার আমি যাই। হ্যাঁ যাও, রান্নাবাটা সেরে চটপট তৈরি হয়ে নাও, দেরি না হয় যেন। নিজের ঘরে এসে মোহিনী শাড়িটিকে বিছানার উপরে রাখে এবং বড় বড় চোখ করে শাড়িটির দিকে তাকিয়ে থাকে। এমন সময় তাকে আকাশ জিজ্ঞাসা করে, কি হলো মোহিনী, তুমি মায়ের ঘর থেকে এসে এইভাবে চুপচাপ বসে রইলে যে? আর এমন করে শাড়িটার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো? মা আজকে আমাকে এই শাড়িটি দিয়েছেন আর বলেছেন আমি যেন এই শাড়িটা পরে তৈরি হয়ে নিচে যাই। ওহ, এই কথা? তাইতে সমস্যাটা কি? তো ভালো কথা। তাছাড়া শাড়িটা পরলে মনে হচ্ছে তোমাকে গর্জিয়াস লাগবে। শাড়িটা পরলে কি হবে সেটাই আমি ভাবছি। এখন তো সুতির শাড়ি পরে ঘোমটা দিয়ে কাজ করতেই আমার এত সমস্যা হচ্ছে। এটা পরে আমি সারাদিন থাকবো কি করে? তাও আবার লম্বা ঘোমটা দিয়ে থাকতে হবে। হ্যাঁ, সেটাও তো একটা সমস্যার ব্যাপার। তুমি এই কথাটা কালকে মাকে গিয়ে জানাবে। মা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবে। না না থাক, মা অনেক সাধ করে আমাকে এই শাড়িটা দিয়েছেন। ওনাকে এভাবে বললে উনি আবার শুধু শুধু মনে কষ্ট পাবেন। এর থেকে আমি না হয় কষ্ট সৃষ্ট করে শাড়িটা পরেই নেব। এদিকে সমস্ত কাজকর্ম সেরে মোহিনী তৈরি হয়ে নেয়। ধীরে ধীরে বাড়িতে লোকজন আসা শুরু হয় এবং সবাই নতুন বউকে দেখার জন্য উৎসুক হয়। কিন্তু নতুন বউ লম্বা ঘোমটা দিয়ে বসে থাকায় তারা কেউই তার মুখ দেখতে পাচ্ছিল না। এমন সময় অঞ্জনা দেবী নামক একজন মহিলা বলেন, আরে সোমলতা দি, তোমার বৌমা তো দেখছি 1.5 হাত লম্বা একটা ঘোমটা দিয়ে বসে রয়েছে। আমরা তো বৌমাকে দেখবো বলে এত দূর থেকে এসেছি। ওকে বলো একটু ঘোমটাটা সরাতে। অঞ্জনা, আমার বৌমা এখানের আর 5টা বৌমার মতো নয় যে বিনা ঘোমটায় এখানে ওখানে ঘুরে বেড়াবে। ও আমার বংশের পরম্পরা বজায় রেখেছে, তাই ও সবসময় ঘোমটা দিয়েই থাকে। এমন সময় রোমা নামের এক মহিলা বলে, বুঝলেন তো অঞ্জনা কাকিমা, মোহিনী আন্টির বৌমা নিশ্চয়ই খুব সুন্দরী, তাই তো উনি কাউকে নিজের বৌমার মুখ দেখাতে চাইছেন না। রোমার কথা শুনে সমস্ত মহিলারা হেসে ফেলে এবং তার কথাই সায় দেয়। কিছুক্ষণ পর সোমলতা দেবী মোহিনীকে বলেন, বৌমা এবার যাও,
কাকিমাদের জন্য আর বাকিদের জন্য একটু মিষ্টি নিয়ে আসো, ওনারা তোমার হাতের পায়েস খেয়ে দেখুক। সোমলতা দেবীর কথা অনুযায়ী মোহিনী রান্নাঘরে চলে যায় এবং সেখান থেকে বড় ট্রেতে করে পায়েস ও হালুয়া সাজিয়ে নিয়ে আসে। সে সবাইকে পায়েস, হালুয়া ইত্যাদি দিতে থাকে। সবাই তার হাতের পায়েস খেয়ে খুবই নাম করে। এমন সময় সোমলতা দেবীর ফোন আসে। তিনি সেখান থেকে চলে যান। এদিকে মোহিনী তখন একটি বাচ্চা মেয়েকে হালুয়া দিতে যায় ও পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যায় এবং তার ঘোমটা খুলে যায়। এমন সময় সবাই এসে তাকে দেখে। বউ কালো দেখে সবাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে থাকে। এমন সময় অঞ্জনা দেবী বলেন, ও আচ্ছা, এবার বুঝলুম সোমলতা কেন তার বৌমাকে সবসময় ঘোমটার আড়ালে রেখেছে। তাহলে এটাই আসল সত্য। এ কি কাকিমা, আমি তো ভেবেছিলাম বউ বোধহয় অনেক সুন্দরী, তাই আন্টি এভাবে বৌমাকে সবার থেকে আড়াল করতে চাইছেন যাতে করে তার বৌমাকে নজর না লেগে যায়। কিন্তু এখন দেখছি বিষয়টা তো সম্পূর্ণ উল্টো। এরকম করার কারণটাও বুঝতে পারছি এবার। এই বউকে আবার লোক ডেকে দেখানোর কি আছে? চলো চলো, অনেক হলো বউ দেখা, আমাদের অনেক কাজ পড়ে আছে, এখানে বসে সময় নষ্ট করলে হবে না। এরপর তারা এক এক করে সবাই সেখান থেকে চলে যান। সোমলতা দেবী ফোন শেষ করে সেখানে আসেন এবং সবাইকে চলে যেতে দেখে অবাক হয়ে বলেন, আরে বৌমা, কি হলো? সবাই কোথায় গেল? তুমি এভাবে খুঁড়িয়ে হাঁটছো কেন? তোমার পায়ে কি চোট লেগেছে? সদ্য ঘটে যাওয়া ঘটনাতে মোহিনী খুবই অপ্রস্তুত হয়েছিল। এত অপমান লাঞ্ছনা সহ্য করার পর সে কোনো রকম নিজের কান্না চাপা দিয়ে বলে, মা, আসলে আমার পায়ে খুব ব্যথা করছে, আমি ঠিকমতো হাঁটতে পারছি না। সে কি, চলো তোমার রুমে চলো, আজ অনেক পরিশ্রম হয়ে গেল, এখন গিয়ে একটু রেস্ট নাও। এরপর মোহিনী তার ঘরে চলে যায় এবং শুয়ে পড়ে। এটি ছিল তার শ্বশুরবাড়িতে প্রথম দিনের অভিজ্ঞতা। 2 বছর পর সোমলতা দেবী তার মেজ এবং সেজ ছেলে বিকাশ এবং পল্লবের জন্য মেয়ে দেখা শুরু করেন। এজন্য তিনি ঘটক মশাইকে ডেকে পাঠান। শুনুন ঘটক মশাই, আগের বারে আমি যেমন বৌমা চেয়েছিলাম আপনি আমাকে ঠিক সেরকমই এনে দিয়েছেন। আমার বড় বৌমা একেবারে আমার মনের মতো হয়েছে, এই জন্যই আমি আপনাকে আবারও ডেকে পাঠিয়েছি। আমার মেজ ছেলে ও সেজ ছেলের বিয়ের বয়স হয়েছে, আমি চাই তাদের দুজনের একসঙ্গে বিয়ে দেব। আপনি আমার জন্য এবারও আমার বড় বৌমার মতোই 2টি মেয়ে খুঁজে দিন। আগে সে তো খুব ভালো কথা, তা আপনারা কি একদম সাধারণ বাড়ির মেয়ে চাইছেন? তা তো নিশ্চয়ই, আমি সাধারণ বাড়ি থেকে মেয়ে আনতে চাই, কারণ গরিব বাড়ির সাধারণ মেয়েকে নিয়ে ঘর সংসার করা খুবই সহজ। তারা সহজেই সবকিছুটা মানিয়ে গুছিয়ে নিতে শিখে যায়। সে তো বুঝলাম, কিন্তু আপনার বড় বৌমার মতো মেয়ে পাওয়া অসম্ভব ব্যাপার। আজকালকার যুগ পুরো পাল্টে গেছে, এখনকার ওই রকম মেয়ে পাওয়া পুরো ভাগ্যের ব্যাপার। আমার বড় বৌমা কিন্তু এ যুগেরই মেয়ে ঘটক মশাই, ও তাহলে কি করে এরকম হলো? সে তো অবশ্যই, হাজারে একটা দুটো ওই রকম বেরিয়েই পড়বে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? আপনাদের তো এত বড় ব্যবসা, ছেলেগুলোও তো প্রতিষ্ঠিত, আপনারা চাইলে শহরের যে কোনো বিজনেসম্যানের মেয়ের সঙ্গে আপনার ছেলেদের বিয়ে দিতে পারেন। তাহলে আপনি কেন বারবার গরিব বাড়ির মেয়ে খুঁজছেন? দেখুন ঘটক মশাই, আমি আমার বাড়ির বৌমাকে নিজের মতো করে গড়ে নিতে চাই। আমি তো আপনাকে খুব কঠিন কাজ দিচ্ছি না, আমি শুধু চাই সাধারণ পরিবারের মেয়েকে, যাতে করে সেই মেয়ে আমার বংশের পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমার ছেলের সাথে সেই মেয়ে যেন সুখী হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের মতনই নয় মেয়ে খুঁজে দেবো, আজ আমি আসি। এই বলে ঘটক মশাই বিদায় নিয়ে সেখান থেকে চলে যান। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু ঘটক মশাই কোনো খবর দেন না। এদিকে সোমলতা দেবী ছেলের বিয়ে নিয়ে খুবই চিন্তিত হন। এমনই একদিন অঞ্জনা দেবী তাদের বাড়িতে আসেন এবং সোমলতা দেবীকে বলেন, কি ব্যাপার সোমলতা দি, আজকাল বাইরেও বেরোচ্ছ না দেখছি। আজ তো তুমি মর্নিং ওয়াকও করতে আসোনি, বসে বসে কি এত ভাবছো বলো তো? আরে অঞ্জনা, এসো এসো বসো, কেমন আছো বলো? চাটা খাবে তো? দাঁড়াও, আমি বৌমাকে বলি চা করে দিয়ে যেতে। তা চা খাবো বই কি, এখন তো তোমার আবার বৌমা হয়েছে। যাক, দেখতে শুনতে ভালো না হলেও কাজকর্মে বেশ ভালোই শুনেছি। তুমি ওভাবে বলছো কেন অঞ্জনা? আমার বড় বউ কি দেখতে খারাপ নাকি? আমার বড় বৌমার মতো মেয়ে তোমাদের এই পাড়ায় একটাও দেখাও দেখি তো। আমি যেমন ভাবে রাখি সে অমন ভাবেই থাকি, অনেক খুঁজে তবে আমি এরকম বৌমা পেয়েছি। এখন তো শুধু একটাই চিন্তা, বাকি ছেলেগুলোর জন্য এরকম বৌমা পেলেই হয়। ও তা তুমি কি তোমার ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছো? ওই আগে জানাওনি তো। পাত্রী কি আমি আর ঘরে বসে বসে খুঁজছি নাকি? ঘটক বাবুকে বলা হয়েছে পাত্রী খুঁজে দিতে। 2 সপ্তাহ হয়ে গেল, তার কোনো পাত্তাই নেই। আর কয়েকদিন দেখি তিনি কি খবর দেন। বলি সোমলতা, আমার কথা শোনো,
এইসব ঘটক ফটককে দিয়ে আজকাল আর কোনো কাজ হবে না। আমার নজরে দুটো ভালো পাত্রী আছে গো। আমার বড় বৌদির বোন, সে থাকে রাজস্থানে, তবে শ্বশুর বাড়ি এখানেই। তার 2 মেয়ে আছে, দুটোর জন্যই ছেলে খোঁজা হচ্ছে। তুমি যদি বলো তাহলে আমি কথা এগোবো। দেখো দেখি, আমি সাধারণ মেয়ে খুঁজছিলাম, যাতে করে তারা আমার বাড়ির পরম্পরা বুঝতে পারে। তুমি তো জানো আমাদের বাড়ির কালচার আশেপাশের আর 5টা বাড়ির মতো নয়। আরে এই মেয়ে দুটোকে আগে দেখো তো, যেমন দেখতে পড়াশোনা তো তেমন। তাদের পরিবারের বিশাল ব্যবসা জানো, টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার ঘর ভরে দেবে একেবারে। তুমি আমার কথাটা বুঝলে না অঞ্জনাদি? বড়লোক বাপের মেয়ে তো ওরকম হাজারটাই শহরে রয়েছে, কিন্তু আমি ওইসব মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দিতে চাই না। একবার চোখে দেখা তো দেখতেই পারো। পছন্দ যদি না হয় বিয়ে নাই বা দিলে তাতে কি? কেউ কি তোমায় দিব্যি করে বিয়ে দিতেই বলেছে? আমি যখন ঠিক করেই রেখেছি যে ওরকম মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না, তাহলে শুধু শুধু গিয়ে তাদের আর আমার সময় নষ্ট করে কি লাভ বলো তো? ওসব কথা ছাড়ো, তুমি বরং আমার বৌমার হাতে চা খাও। ও কিন্তু খুব সুন্দর চা তৈরি করে জানো। সোমলতা দেবীর উত্তরে অঞ্জনা দেবী একটু ক্ষুণ্ণ হন এবং তিনি বলেন, না থাক, আজ আর চা খাবো না। তুমি বরং চা খাও তোমার ওই সংস্কারী বইয়ের হাতে। আমি আসি গো, বাড়িতে অনেক কাজ আছে। এই বলে অঞ্জনা দেবী সেখান থেকে চলে যান। এদিকে দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। তৃতীয় দিন বিকেলবেলা ঘটক মশাই তাদের বাড়িতে আসেন এবং সোমলতা দেবী তাকে দেখে বলেন, বাবা ঘটক মশাই যে, আপনি বলে গেলেন 1 সপ্তাহের মধ্যে খবর দেবেন। আজ 22 দিন হয়ে গেল, আপনার পাত্তাই পাওয়া যায় না। কদিন থেকে আপনাকে ফোনও করছি, ফোনও তো বন্ধ দেখাচ্ছে। কি ব্যাপার, উধাও হয়ে গিয়েছিলেন নাকি? আরে বলবেন না, আমি কি আর এখানে ছিলাম নাকি? পাত্র খুঁজতে দেশে বিদেশে কোথায় কোথায় না যেতে হয়েছে। তা দেশ বিদেশ খুঁজেও একটা পাত্রী জোগাড় করতে পারলেন না, নাকি খালি হাতে ফেরত এসেছেন? কে এই মেয়েটা? ঘটক মশাই দেওয়ার পাত্রীর ছবি দেখে একটি মেয়েকে সোমলতা দেবীর বেশ পছন্দ হয়। তিনি ঘটক মশাইকে বলেন, এই নিন, এই 3টে মেয়ে আমার পছন্দ নয়, তবে এই মেয়েটিকে বেশ ভালো লেগেছে আমার। এই মেয়ের নাম কি, কোথায় বাড়ি, আর বাবা কি করেন? কেশবপুর গ্রামে প্রধান শিবশঙ্কর বাবুর মেয়ে। মেয়ের নাম বিপাশা। বয়স ওই 19-20 হবে। আমি আপনাদের কথা বলতে মেয়ের বাবা বেশ আগ্রহ দেখালো। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমি কালই মেয়ের বাবার সঙ্গে কথা বলতে পারি। মেয়েটিকে আমার বেশ পছন্দ হয়েছে, মুখখানি ভারী মিষ্টি। আমার মেজো ছেলের সঙ্গে বেশ ভালো মানাবে। যাক, আপনাদের যখন পছন্দ তাহলে কতটা আগানো যায়। আমি বরং মেয়ের বাবাকে ফোন করে দিচ্ছি। আপনারা কবে যাবে বলুন, সেই অনুযায়ী প্রস্তাব দিয়ে রাখবো। তা তো ঠিক আছে, কিন্তু আমার সেজো ছেলের জন্য যে একটা পাত্রী দেখতে হবে আপনাকে। আমার ইচ্ছে 2 ছেলের একসাথে বিয়ে দেব। তা না হয় দেখা যাবে। আপনি আগে আপনার মেজ ছেলের পাত্রীটা ঠিক করে রাখুন, তারপর না হলে ছোট ছেলের জন্য পাত্রী খোঁজা হবে। একসঙ্গে বিয়ে দিয়ে দেবেন, এতে আর সমস্যাটা কোথায়? এই কথাটা আপনি তো খারাপ বলেননি। তাহলে তাই করা হোক। আপনি ভদ্রলোককে ফোন করে আগামী সপ্তাহের জন্য বলে দিন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। এই বলে ঘটক মশাই সেখান থেকে বিদায় নেন। পরের সপ্তাহে সোমলতা দেবী পাত্রী দেখতে তাদের বাড়িতে যান। সেখানে পাত্রীর বাবা শিবশঙ্কর বাবু সোমলতা দেবীকে অনেক খাতির করেন। টেবিলে নানান রকম খাবার খেতে দিয়ে তিনি বলেন, কি ভাগ্য, কি ভাগ্য! আপনাদের মতো বড়লোক মানুষেরা এই গরিব বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আমার তো পরম সৌভাগ্য। নেন নেন, একটু মুখে কিছু দিন। না না, আমি এইসব বাইরের খাবার একেবারেই খাই না। আপনি বরং তাড়াতাড়ি আপনার মেয়েকে আনুন, আমি ওকে দেখতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই। এই কে কোথায় আছিস? বিপাশাকে একটু রেডি করে এখানে নিয়ে আয়। এমন সময় বিপাশা ঘরের ভিতরে প্রবেশ করে। যেহেতু সোমলতা দেবী একটি ধনী পরিবারের মহিলা এবং তিনি শহর থেকে এসেছেন, তাই বিপাশা একটু জিন্স প্যান্ট এবং টপ পরে সেখানে আসে। সোমলতা দেবীর কাছে এসে বসে এবং বলে, হ্যালো আন্টি, কেমন আছেন? বিপাশাকে এভাবে দেখে এবং তার কথা শুনে সোমলতা দেবী হতবাক হয়ে যান। তিনি ঘটক মশাইকে বলেন, এ কি ঘটক মশাই, এ আমি কি দেখছি? আপনি এই মেয়েকে দেখতে আমাকে অত দূর থেকে নিয়ে এসেছেন? এদিকে বিপাশাকে দেখে ঘটক মশাইও একটু ঘাবড়ে গিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বলেন, আগে আগে আমি তো কিছু বুঝতেই পারছি না। শিবশঙ্কর বাবু, আপনি একটু এদিকে আসুন তো, আমার একটু কথা বলার আছে। এরপর শিবশঙ্কর বাবু ঘটক মশাইয়ের কাছে যান। ঘটক মশাই তাকে ডেকে তার কানে ফিসফিস করে বলেন, দেখুন শিবশঙ্কর বাবু, আমি আপনার মেয়েকে পরিষ্কার করেই বলে দিয়েছিলাম যেন সাধারণ পোশাক পরেই ওনার সামনে যায়। এইভাবে জিন্স টপ পরে কেন এসেছে? ওকে শিগগিরই বলুন ওকে পোশাকটা পাল্টে নিতে। একটা সুন্দর দেখে সুতির শাড়ি পরে আসতে বলুন। সে কি, এবার কি হবে? আমি এক্ষুনি মেয়েকে বলছি পোশাক পাল্টে আসতে।
কিন্তু ঘটক মশাই, আপনি এদিকের ব্যাপারটা একটু সামলান, ওনাকে কোনো মতে বুঝিয়ে বাজে ঠান্ডা করুন। এই বলে শিবশঙ্কর বাবু তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যান এবং ভিতরে গিয়ে তাকে বলেন, তোকে কতবার বলেছি না এরকম পোশাক পরবি না? পাড়া গ্রামের মেয়ে হয়ে এরকম শহুরে পোশাক পরা একদমই উচিত না। শিগগিরই এগুলো পাল্টে একটা শাড়ি পরে আয়, যা। কেন বাবা, আমি তো কলেজে এই ড্রেস পরেই যাই, আর আমি তো শুনেছি উনি শহরের মহিলা, তাহলে উনি আমাকে এভাবে শাড়ি পরতে বলছেন কেন? আমার শাড়ি টাড়ি ওসব পছন্দ নয়। দেখ, তোর পছন্দ অপছন্দের কথা এখানে কেউই জিজ্ঞাসা করছে না, ওই ভদ্র মহিলার পছন্দের উপরই নির্ভর করছে। এক্ষুনি তুই পোশাক পাল্টে শাড়ি পরে ভিতরে আয়। আর শোন, ওনার সঙ্গে নিচু গলায় ভদ্র করে কথা বলবি, ভিতরে ঢুকেই প্রথম প্রণাম করবি। ওফ বাবা, এসব জিনিস আমার একেবারে পছন্দ নয়, আমি সব প্রণাম টনাম করতে পারবো না। তোকে যতটুকু বলা হয়েছে তুই ততটুকুই করবি, তা না হলে তোর ভাগ্যে খুব কষ্ট আছে। এভাবে ধমক দিয়ে শিবশঙ্কর বাবু সেখান থেকে চলে যান। এদিকে ঘটক মশাই সোমলতা দেবীকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে ঠান্ডা করেন। ফিরে এসে শিবশঙ্কর বাবু বলেন, ক্ষমা করে দেবেন দিদি, আসলে মেয়েটার বুঝতে একটু ভুল হয়েছে। তাছাড়া আমার মেয়ে এইরকম কাপড় চোপড় পরে না, ও বেশিরভাগ সময় শাড়ি পরেই থাকে। আপনারা শহর থেকে আসছেন না, তাই জন্য ওরা আশেপাশের লোকেরা এরকম পোশাক পরার বুদ্ধি দিয়েছে। আপনি এটা জানেন তো গ্রামের মেয়েরা কত সাদাসিধা হয়, আর আমার মেয়েটা খুবই সাদাসিধে, তাই জন্যই তো লোকের কথা শুনে এইরকম করে ফেলেছে। শিবশঙ্কর বাবুর কথা শুনে সোমলতা দেবী একটু শান্ত হন। এরপর তিনি তাকে বলেন, দেখুন শিবশঙ্কর বাবু, এই শহরে আমরা থাকি ঠিকই, কিন্তু আমাদের পরিবারে একটা মর্যাদা আছে, আর আমি চাইবো আমার বাড়ির কোনো বউই সেই মর্যাদার কোনো উল্লঙ্ঘন না করে, তাই যেন হয়। এর মাঝেই বিপাশা শাড়ি পরে সেখানে এসে উপস্থিত হয় এবং বাইরে এসে তার বাবার কথা মতো ঢুকেই সোমলতা দেবীকে প্রণাম করে। এসব দেখে সোমলতা দেবী একটু শান্ত হন। এরপর তিনি বিপাশাকে পাশে বসিয়ে বলেন, শোনো মা, তোমায় আজ একটা কথা বলে যাচ্ছি। মেয়েদের লজ্জাই হলো মেয়েদের আসল গয়না। আমি চাই আমার বৌমা অন্য কোনো মেয়েদের মতো মডার্ন বা ডেসপ্যারেন্ট না হয়। বিয়ের পর তোমাকে সবসময় শাড়ি পরতে হবে, আর সব থেকে বড় কথা, আমার বাড়ির বৌমা কখনোই তার চেহারা কাউকে দেখাতে পারবে না, অর্থাৎ তোমাকে সবসময় ঘোমটার মধ্যেতেই থাকতে হবে। আরও কিছু আমার বাড়িতে নিয়মকানুন রয়েছে, সেগুলো আমি সময় মতো তোমাকে শিখিয়ে দেব। সোমলতা দেবীর কথা শুনে মনে মনে বিপাশা খুবই বিরক্ত হয়, কিন্তু সে তার বাবার কাছে নিজের বিরক্তি প্রকাশ করে না। সে শুধু মাথা নেড়ে বলে, আঙ্কে ঠিক আছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। তাহলে শিবশঙ্কর বাবু, এই মাসের কোনো একটা দিন দেখে আমি আপনার মেয়েকে আশীর্বাদ করে দিয়ে যেতে চাই, তারপর কোনো একদিন বিয়ের দিন ফাইনাল করে বিয়েটা হবে। এভাবেই দেখতে দেখতে বিপাশার সঙ্গে বিকাশের আশীর্বাদ হয়ে যায়। সোমলতা দেবী অনেক খোঁজ করেও পল্লবীর জন্য মনের মতো মেয়ে খুঁজে পান না। তখন তিনি বাধ্য হয়ে বিকাশের বিয়ের দিন ফাইনাল করে দেন। কিন্তু বিয়ের দুদিন আগে খবর আসে যে বিপাশা তার কলেজের কোনো এক ছেলের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছে। এই খবর পেয়ে সোমলতা দেবী পাথরের মতো হয়ে যান। এদিকে বাড়িতে বিয়ের সব আয়োজন চলছে। এমন সময় ঘটক মশাই হন্তদন্ত হয়ে এসে সবার সামনে সোমলতা দেবীকে বলেন, দিদি, একটা সর্বনাশ হয়ে গেছে, এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আরে আরে ঘটক মশাই, কি হয়েছে? আপনি এত ঘামছেন কেন? আর এভাবে ছুটে এলেন যে? কি সর্বনাশ হয়ে গেছে, পরিষ্কার করে বলুন। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দিদি, বিপাশা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কালকে রাত্রিরে বাড়ি ছেড়ে কোন ছেলের সঙ্গে পালিয়েছে তা বাড়ির লোক চারিদিকে খোঁজাখুঁজি করেও পাচ্ছে না। এখন তো আর কোনো উপায় না পেয়ে আপনাকে জানাতে এলাম। আপনি এসব কি বলছেন ঘটক মশাই? মেয়ে পালিয়ে গেছে মানে? এ কি ছেলে খেলা হচ্ছে নাকি? আমার ছেলের বিয়ে বলে কথা, আমি আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি, ক্যাটারারকে বলা হয়ে গেছে, হল বুক করা হয়ে গেছে। এখন আপনি এসে বলছেন মেয়ে পালিয়ে গেছে? আপনি জানেন আপনি কি বলছেন? আমি সবই জানি দিদি, কিন্তু বিশ্বাস করুন, আমি এই ব্যাপারটা একেবারেই টের পাইনি। এই মেয়েটা যে এইরকম হবে আমি ভাবতেও পারি না। এখন আমার হাতে কিছুই নেই, আমি একেবারে নিরুপায়, আমাকে ক্ষমা করুন। বাহ, আপনি এত বড় খবরটা এমন ভাবে বলছেন যেন কোনো ব্যাপারই নয়। আমি আপনাকে ক্ষমা করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? এই সমস্যার সমাধান হয়ে যাবে? যখন এভাবে কথাবার্তা চলছিল তার মাঝখানে অঞ্জনা দেবী এসে বলেন, তুমিও যেমন সমলতা, এইসব ঘটক টটককে আর বিশ্বাস করতে হয় নাকি? ওরা পয়সার কাঙ্গাল, পয়সা পেয়ে গেলে ওরা যেখানে সেখানে যাত্রার সঙ্গে বিয়ে যোগাযোগ করে ফেলবে। ওদেরকে বিশ্বাস করে কত বড় মাসুল দিতে হচ্ছে, দেখেছো তো? তুমি ঠিকই বলেছ অঞ্জনা দি। এখন কি উপায়? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আর এই যে ঘটক মশাই, আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে এবার বিদায় নিন। সোমলতা দেবীর কথা শুনে ঘটক মশাই তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান। এমন সময় সুযোগ বুঝে অঞ্জনা দেবী তার কাছে এসে বলেন, শোনো সমলতা,
আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি চাও তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। তুমি সত্যি বলছো দিদি? এই সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি? কি উপায় বলো, আমি সব কিছু করতে রাজি আছি, শুধু সমাজে 5 জনের কাছে আমার মান সম্মান না যায়। আরে সেজন্যই তো বলছি, শোনো। দেখো, আমি তোমাকে আগেই এই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তখন তো তুমি রাজি হওনি। এখনো বলছি, আমার বড় বৌদির 2 মেয়ে আছে, তুমি তাদেরকে তোমার 2 ছেলের সঙ্গে বিয়ে দাও, তাহলে একুল ওকুল সব দিকেই রক্ষা করতে পারবে। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও দিদি। আমি কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি এখনো ভাববে? এই মুহূর্তে এর থেকে ভালো সম্বন্ধ তুমি আর পাবে না সমলতা। আমি যদি তাদেরকে বলি কালই তোমার ছেলের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে রাজি হবে, আর ভাবাভাবির সময় নেই, তুমি মত দাও আর এই সমস্যা থেকে মুক্তি পাও। কোনো উপায় না পেয়ে সোমলতা দেবী শেষ পর্যন্ত ঠিক করেন যে তিনি তার 2 ছেলে বিকাশ ও পল্লবের সঙ্গে এই 2 মেয়ে অঞ্জু আর মঞ্জুর বিয়ে দেবেন। ঠিক আছে দিদি, তুমি তাই করো, তুমি তাদের খবর পাঠিয়ে দাও, বিয়ে কালই হবে। এই না হলে বুদ্ধিমানের কাজ। তুমি খুব ভালো ডিসিশন নিলে গো। ঠিক আছে, আমি এবার আসি, তাদেরকে খবর দিই, তুমি এদিকে সব ব্যবস্থা করো, কেমন? অঞ্জনা দেবী সেখান থেকে চলে যান। পরের দিন অঞ্জনা দেবীর বড় বৌদির 2 বোন অঞ্জু এবং মঞ্জুর সঙ্গে বিকাশ ও পল্লবীর বিয়ে হয়। বিয়ের পর 2 বউ যখন নতুন বাড়িতে আসে তখন সোমলতা দেবী তাদেরকে বলেন, মেজ বৌমা, সেজ বৌমা, আজ তোমাদের এই বাড়িতে প্রথম দিন। আমি জানি তোমরা অনেক মডার্ন, শহরের বড় কলেজে গিয়ে পড়াশোনা করেছো, এখানে ওখানে ঘুরে বেরিয়েছো, তা যা হয়েছে সব বিয়ের আগে। এখন তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন তোমাদের জীবন অনেক পাল্টে গেছে, তাই আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই। কি কথা বলতে চাইছেন মা? আমার তো ভয় করছে। আমাদের জীবন পাল্টে গেছে মানে? আপনি এভাবে বলছেন কেন? এটা কি পৃথিবীর বাইরে কোনো জগৎ? ওহ বাবা, এই যেন বিগ বস হাউস। আসতে না আসতেই আমাদের উপর হুকুম জারি শুরু হয়ে গেছে। তা আমাদের জন্য কি অর্ডার আছে বলে ফেলুন। নতুন বউদের এই ধরনের জবাব শুনে সোমলতা দেবী কিছুটা বিরক্ত হন এবং তিনি তার নিয়মের কথা তাদেরকে বলেন। সবকিছু শুনে অঞ্জু বলে, কি এসব আপনি কি বলছেন? আমাদের এখানে ঘোমটা দিয়ে থাকতে হবে? কই, এই কথা তো আমরা আগে জানতাম না। আপনি কি আমাদের সার্কাসের জোকার পেয়েছেন? যেটা ইচ্ছে সেটা বলবেন আর আমরা আপনার কথা শুনবো? দেখো বৌমা, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, নেহাত বিপদে পড়ে তোমাদেরকে বাড়ির বউ করতে হয়েছে। এবার তোমরা যদি আমার কথা মতো না শোনো তাহলে তোমরা তোমাদের মতো থাকতে পারো, কিন্তু আমার ঘরে থাকার আমি পারমিশন তোমাদেরকে দেব না। এই কথা শুনে সোমলতা দেবীর 2 বৌমা চুপ করে যায়, কারণ তারা বুঝতে পারে যে কোনোভাবেই যদি সোমলতা দেবী তাদেরকে বাড়ি থেকে বের করে দেন তাহলে তাদের সমস্ত আশা বিফল হয়ে যাবে। এমন সময় অঞ্জু তার ছোট বোন মঞ্জুকে চোখ টিপে ইশারা করে। এরপর অঞ্জু নরম গলায় বলে, আপনি এভাবে বলছেন কেন? আমরা কি বললাম আপনার কথা আমরা শুনবো না? আসলে এসব আমাদের কাছে নতুন তো, তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম, এই জন্য এরকম রিয়াক্ট করে ফেলেছি। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, আই এম সরি। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই চলবো। পরের দিন সকালে মোহিনী সময় মতো ঘুম থেকে উঠে পড়ে এবং সমস্ত রান্নাবান্না করে, কিন্তু অঞ্জু এবং মঞ্জু অনেক বেলা পর্যন্ত ঘুমায়। সোমলতা দেবী তাদের কাছে এসে চিৎকার করে বলতে থাকেন, বৌমা, তোমরা এখানে ঘুমাচ্ছ? কালকে আমি তোমাদেরকে কি কি বললাম, এরই মাঝখানে সবকিছু ভুলে গেলে? এই যে মা, আমি উঠে পড়েছি। আসলে কালকে খুব মশা কামড়েছে তো, তাই ঠিকঠাক ঘুম হয়নি, এই জন্যই দেরি হয়ে গেল। দেখো, এসব বাহানা বন্ধ করো, এখন তাড়াতাড়ি উঠে স্নান সেরে পুজো করো। আর হ্যাঁ, আজকে একটু ভারী শাড়ি পরবে, পাড়া প্রতিবেশীরা সবাই তোমাদেরকে দেখতে আসবে। সোমলতা দেবীর কথা অনুযায়ী অঞ্জু এবং মঞ্জু ভারী দেখে শাড়ি পরে এবং সেজে গুজে তৈরি হয়। তারা দুজনে কখনো এই ধরনের পোশাক পরেনি, তাই তারা খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। তারা কোনো রকম ভাবে রান্নাঘরে গিয়েই ঘোমটাটা খুলে বলে, ওহ বাবা গো, যেন দম বন্ধ করার অবস্থা। এমন করে কোনো মানুষ থাকতে পারে নাকি? কোন জন্মে শাস্তি পাচ্ছি আমরা কি জানি, কিভাবে এমন ঘোমটা দিয়ে থাকবো সারা জীবন? দিদি, আমার তো মনে হয় বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কই, নিজেকে তো কোনোদিনও ঘোমটা দিতে দেখিনি, আর আমাদেরকে এভাবে রাখছে। আর পিসিমণি কি এসব জানতো না? সব জেনে শুনে এই বাড়িতে আমাদের বিয়ে দিয়ে দিল। তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল তখন মোহিনী সেখানে আসে এবং তাদেরকে বলে, আরে তোমরা দুজন এসে পড়েছো। আমি সবকিছু রান্নাবান্না করে রেখেছি, আজ তোমাদের প্রথম রান্না, তাই তোমাদেরকে পায়েস রান্না করতে হবে। সে আমরা জানি, তোমাকে এসে আবার মায়ের দালালি করতে হবে না। নিজে তো জোকা সেজে ঘুরছো, আর আমাদেরকেও এভাবে থাকতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে সবকিছু এনার জন্যই হচ্ছে। শোনো,
তুমি এভাবে সবসময় ঘোমটা দিয়ে ঘোরো কেন? তোমার কি কোনো সমস্যা আছে? মানে কি বলতে চাইছো? আমার কি সমস্যা? কালকে মা তো তোমাদেরকে সবকিছুই বললেন, কিন্তু আমরা তো তোমার ব্যাপারে অন্য কিছু শুনেছিলাম। তোমার রং নাকি আলকাতরার মতো কালো, আর সেই রং লোকানোর জন্যই তুমি সবসময় ঘোমটা দিয়ে ঘোরো। তাতেই তোমার শাশুড়ি তোমার খুব সুনাম করে, আর সেই জন্যই তো আজ আমাদের এই দশা। অঞ্জু এবং মঞ্জু যখন মোহিনীকে এভাবে বলছিল, তখন সেখানেই সোমলতা দেবী এসে পড়েন এবং তাদেরকে বলেন, বৌমা, এসব তোমরা কি বলছো? এসব কথা মুখে আনতে তোমাদের লজ্জা করে না? আর কে এই ধরনের কথা তোমাদেরকে শুনিয়েছে? মা, আমরা সব নিজে থেকে বলিনি, আসলে পিসিমার মুখে এসব শুনেছি। খবরদার, আজকের পর বড় বৌমার ব্যাপারে এইসব কথা তোমরা মুখে আনবে না। আর এ কি, তোমরা দুজনে ঘোমটা খুলে দাঁড়িয়ে আছো কেন? কাল আমি তোমাদেরকে কত করে বলেছিলাম যে মাথা থেকে ঘোমটা খুলবে না? কিন্তু মা, আমরা এভাবে 1 ঘন্টার মধ্যে দিয়ে রান্না করব কি করে? ঘোমটা থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। কিছুই দেখতে পাচ্ছ না মানে কি? ভালো করে দেখার চেষ্টা করলে তবেই তো দেখতে পাবে। বড় বৌমা কি করে পারলো সব? সে তো মায়ের পেট থেকে সবকিছু শিখে আসেনি। এ বাড়িতে আসার পর থেকে এমন কোনো দিন আসেনি যে তার মাথা থেকে ঘোমটা সরেছে। তাই বলছি, তোমরাও সবকিছু শিখে নাও। আর এই কথা আমি প্রত্যেকদিন বলতে আসবো না। ঠিক আছে মা, তাই হবে। এই বলে তারা 2 বোন মাথায় ঘোমটা টেনে নেয় এবং রান্না শুরু করে। সন্ধ্যাবেলা তাদের স্বামীরা বাড়ি ফিরে এলে তারা তাদের স্বামীকে বলে, শোনো, তোমার মায়ের এসব কি নিয়ম বলো তো? বাড়ির বউদেরকে আঘাত করে ঘোমটা টেনে থাকতে হবে, এভাবে কেউ কাজ করতে পারে? আর ওনাকে বলতে গেলে উল্টে আমাদেরকেই কথা শুনিয়ে দেন, আর বড় বৌদির উদাহরণ দিতে থাকেন। মা তো ঠিকই বলেছে, বড় বৌদি তো শুরু থেকেই ঘোমটা দিয়ে থাকে, এতে সমস্যাটা কি? তোমরা যদি মায়ের কথা শোনো তো তোমাদেরই লাভ। ব্যাস, তুমিও তোমার মায়ের মতো বড় বৌদির গুণগান শুরু করে দিলে এবার। আচ্ছা, তোমার বড় বৌদি না হয় অমন দেখতে বলে ঘোমটা দেয়, কিন্তু আমরা তো দেখতে সুন্দরী, আমাদের ঘোমটা দেওয়ার কি দরকার বলো তো? এসব কি কথা বলছো অঞ্জু? কে তোমার মাথায় এসব ঢুকিয়েছে? এই কথাটা যদি বৌদি আর মায়ের কানে ওঠে তাহলে কতটা খারাপ ভাববে ভেবেছো? কি আবার ভাববে? যা সত্যি তাই বলছি। তোমরা তোমার বড় বৌদিকে চেনো না, ও ওরকম সাবিত্রী সেজে থাকে, কিন্তু ও খুবই চালাক ধরনের মহিলা। ঘোমটার মধ্যে মুখ লুকিয়ে বাড়ির বড় বউ হয়ে উঠেছে। আচ্ছা মা, কি দেখে বড়দার ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে বলো তো? কি সমস্যা তোমার? তুমি এসব নিয়ে বসে পড়লে কেন? মানুষের কি রূপটাই আসল? বড় বৌদির কত গুণ জানো? বড় বৌদি পুরো মায়ের মতো আমাদের দেখাশোনা করে। থাক, তোমাকে ওসব বলে লাভ নেই। কয়েকদিন থাকো, তুমি নিজেই বুঝে যাবে। সেসব আমি জানি, পিসি আমাকে সব কথাই আগে থেকে শুনিয়ে রেখেছে। তোমাদের বড় বৌদি কিভাবে মাকে হাত করে রেখেছে। মা তো বড় বউ বলতে অজ্ঞান একেবারে। যখন তার আসল রূপটা দেখতে পারবে তখনই বুঝতে পারবে, তখন আর কিছু করার থাকবে না। আচ্ছা জ্বালাতো, না জেনে শুনে এসব কথা বলছো কেন? 2 দিন হয়নি তোমরা বাড়িতে এসেছো, এখন থাকতে তোমাদের মনে এসব ঘুরছে? অনেক রাত হলো, আমার ঘুম পাচ্ছে। এই বলে বিকাশ ঘুমিয়ে পড়ে। এদিকে মঞ্জু পল্লবকে বলে, আচ্ছা পল্লব, মা এভাবে আমাদেরকে সবসময় ঘোমটার মধ্যে রাখতে চাই কেন? এতে ওনার কি লাভ হয়? তুমি প্লিজ মায়ের সাথে এ নিয়ে কথা বলো তো। আজ অনেক কষ্ট করে আমি সারাদিন ঘোমটাই থেকেছি, সারা জীবন এভাবে থাকা আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। দেখো মঞ্জু, মায়ের সঙ্গে আমি কোনো রকমই কথা বলতে যাই না। এ বাড়িতে মা সমস্ত সিদ্ধান্ত নেয়, আর মাই নিয়ে থাকবে। মায়ের উপরে কথা বলার আমাদের কোনো ভাইয়েরই সাহস নেই, তাই মায়ের কথা শুনেই তোমাদের চলতে হবে। এতে করে তোমাদের কোনো রকম সাহায্য আমরা করতে পারবো না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিকেলে মঞ্জু তার দিদির কাছে এসে বলে, এই দিদি, কি করছিস? এখানে শোন একবার। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আর তোর হাতে ওটা কি? কালকে ও আমার জন্য এই টপটা কিনে এনেছে, একবার দেখ কেমন হয়েছে। এই বলে মঞ্জু তার দিদিকে একটি হলুদ রঙের টপ দেখায়। টপটি খুলে দেখে অঞ্জু বলে, এটা তো দারুণ সুন্দর লাগছে রে, কিন্তু তুই এটা পরবি কখন? তুই কি ভুলে গেছিস এ বাড়িতে এসব পরার অনুমতি নেই? অনুমতি নেই তো কি হয়েছে? তা বলে কি নিজের শখ ইচ্ছে সবকিছু বর্জন করে দেব? সুযোগ পেলে আমি এটাকে পরে নেব। এই বলে মঞ্জু সেখান থেকে চলে যায়। অঞ্জুর মাথায় তার বোনের কথাই চলতে থাকে। সেও ফোন নিয়ে বসে পড়ে এবং বেশ কিছুটা সময় ধরে অনেকগুলোই ছোট ছোট পোশাক দেখে এবং সেগুলো অনলাইনে অর্ডার দেয়। এবং 2 বৌমাকে এভাবে ছোট ছোট ড্রেস পরে পার্টি করতে ও নাচতে দেখে সোমলতা দেবী প্রচন্ড রেগে যান এবং চিৎকার করে বলেন, বলি, আমার বাড়িতে এসব কি হচ্ছে? মেজ বৌমা, সেজ বৌমা, তোমরা এসব কি ধরনের পোশাক পরেছো? সোমলতা দেবীর চিৎকারে সবাই থেমে যায় ও গান বন্ধ করে দেয়। অঞ্জু ও মঞ্জু তাদের সবাইকে দেখে চমকে ওঠে। তারা কল্পনাই করতে পারেনি যে সোমলতা দেবী এভাবে তখন ফিরে আসবেন। তারা তখন কি উত্তর দেবে কিছুই ভেবে উঠতে পারছিল না। এদিকে অবস্থা খারাপ বুঝে অঞ্জু এবং মঞ্জুর সমস্ত বন্ধুরা ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। ঠিক এমন সময় বিকাশ ও পল্লবও ফিরে আসে। তাদের সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে সোমলতা দেবী বলেন, বিকাশ, পল্লব,
তোমাদের বউদের অবস্থা দেখো। ছি 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 ছি, আমি কি কুলক্ষণে এই দুই মেয়েকে আমার বাড়ির বউ করে এনেছিলাম। এরা আমার বংশের কুল মর্যাদা কিছুই রাখলো না। ট্রেনের গন্ডগোল বলে আমরা বাড়ি ফিরে এলাম, আর ফিরে এসে এসব আমাদেরকে কি দেখতে হচ্ছে। এই মুহূর্তে এদেরকে এদের বাবার বাড়িতে দিয়ে আসো। আমি আর 1 সেকেন্ডও এদেরকে এখানে থাকতে দিতে পারবো না। এমন সময় মোহিনীর ঘুম ভেঙে যায় এবং সে তার ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসে। তাকে দেখে সোমলতা দেবী বলেন, বড় বৌমা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তো তুমি ঘুমাচ্ছিলে। আমি তোমার হাতে সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সেই দায়িত্ব তুমি এভাবে পালন করলে? মা, আসলে হঠাৎ করে আমার খুব ঘুম পেয়ে গিয়েছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাহ, তুমি ঘুমিয়ে পড়লে? তুমি ঘুমিয়ে পড়েছিলে? আর তোমার দুই যা সেই সময় কি করেছিল জানো? ওরা এই বাড়িটাকে মদের আড্ডা বানিয়ে ফেলেছিল। এই ধরনের পোশাক পরে ওরা ছেলে মেয়েদের সঙ্গে নাচ করছিল। এরপর সোমলতা দেবী আবার চিৎকার করে বলেন, কি হলোটা কি? তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো? এই মুহূর্তে এক্ষুনি তোমরা এই ঘর থেকে বের হও, না হলে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে তোমাদেরকে ঘর থেকে বের করে দেব। এই কথা শুনে অঞ্জু ও মঞ্জু কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু সোমলতা দেবী তাদের কোনো কথাই শোনে না। পরিস্থিতি দেখে মোহিনী বলে, না মা, এতে ওদের কোনোই দোষ নেই। আসলে ওরা আমাকে জিজ্ঞাসা করে এইসব করেছে। আমি ওদেরকে এরকম পার্টি করতে অনুমতি দিয়েছিলাম। এটা সম্পূর্ণ আমার জন্যই হয়েছে। মোহিনীর এরকম জবাব শুনে সোমলতা দেবী অবাক হন, কিন্তু সোমলতা দেবীর থেকেও বেশি অঞ্জু আর মঞ্জু অবাক হয়। এত কিছু হওয়ার সত্ত্বেও মোহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটা দেখে তাদের ভুল ভাঙে। তারা নিজের মনে মনে অনুশোচনা করতে থাকে। এদিকে সোমলতা দেবী আরও রেগে গিয়ে মোহিনীকে বলেন, কি তুমি ওদেরকে পার্টি করতে বলেছো? কিন্তু কেন? এতদিন ধরে তুমি আমার বাড়িতে এই নিয়ম কানুন শিখলে? আমার বাড়িতে কি এসব অ্যালাউ আছে? সেজন্যই তো বলি, ওরা তো দুদিনের মেয়ে, ওরা এত সাহস কোথায় পাবে? এবার বুঝেছি, এসব কীর্তি তোমার তৈরি। তাহলে তুমিই আগে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ যে আমার বাড়ির পরিবেশকে নষ্ট করে তাকে আমি এই বাড়িতে আমি রাখতে পারবো না। এমন সময় অঞ্জু বলে, মা, দিদি আপনাকে মিথ্যে বলছে। আসলে সত্যি দিদি ঘুমিয়ে পড়েছিল, আর এর কারণটাও আমরা দিদির চায়ে ঘুমের ওষুধ দিয়ে দিদিকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, যাতে করে ও আমাদেরকে বাধা দিতে না আসে। দিদি, তুমি আমাদের মতো খারাপ মানুষদের জন্য তোমার নিজের ইমেজ নষ্ট করো না। দোষ আমরা করেছি, তাই শাস্তিও আমরা পাবো। তোমার কালো রঙের জন্য আমরা তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু আজ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তুমি সত্যি খুব ভালো মানুষ দিদি। মা, আমরা অনেক বড় অন্যায় করেছি, আর তাই আপনার শাস্তিও আমরা মেনে নিচ্ছি। আমরা এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনার বড় বৌমা আপনার সব কথা মানে, এই জন্য আপনি খুব খুশি। কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন যে দিদি এ বাড়িতে খুশি কিনা? বিয়ের পর আপনি তাকে জোর জবরদস্তি এই ঘোমটার মধ্যে রেখেছেন, তাকে তার বাপের বাড়ি একবারও যেতে দেননি। দিদি সবকিছু বিসর্জন দিয়ে আপনার জন্য সবকিছু করে যাচ্ছে, কিন্তু আপনি কখনোই তার মনের কথা জানার চেষ্টা করেননি। হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলেছে। বড়দি এত বছর আপনাদের জন্য এত কিছু দিয়েছে, সব সময় আপনাদের সমস্ত কথা মুখ বুজে সহ্য করেছে, যা বলেছেন তাই মেনেছে। আর আজকে এইটুকুর জন্য আপনারা তাকে ঘর থেকে বার করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনাদের একবারও মনে হলো না যে এই বিষয়টা সত্যি কিনা আগে যাচাই করে দেখি? এইসব শুনে সোমলতা দেবী কিছুক্ষণ চুপ করে থাকেন। বাড়ির বাকিরাও কোনো জবাব দেয় না, কারণ সবাই জানতো যে সোমলতা দেবী সত্যি তার বৌমাদের সঙ্গে অন্যায় করেন, কিন্তু কখনো কেউ তার ভুলকে ধরিয়ে দেয়নি। এতদিন পর তার দুই বৌমার কাছে এসব কথা শুনে তার ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন সত্যি তার বৌমাদের সঙ্গে ঠিক করছেন না। কিছুক্ষণ পর অঞ্জু আর মঞ্জু যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সোমলতা দেবী তাদেরকে ডাকেন এবং বলেন, দাঁড়াও বৌমা, তোমরা কোথাও যাবে না। আমি বুঝতে পেরেছি আমার এত নিয়মে তোমরা অতিষ্ঠ হয়ে উঠেছো। আজ থেকে আমি আর তোমাদেরকে এসব নিয়ম পালন করতে বলবো না। তোমরা যে যার মতো স্বাধীনভাবে থাকতে পারো। তবে একটা কথা মাথায় রাখবে, তোমাদের সুনাম মানেই আমার সুনাম। সব কিছুর মর্যাদা রেখে তবে সিদ্ধান্ত নিও। এরপর থেকে সোমলতা দেবীর বাড়ির পরিবেশ একেবারেই পাল্টে যায়। তার বৌমারা যেমন আর ঘোমটা দিয়ে থাকতো না, তেমনই ছোট পোশাকও পরতো না। এর ফলে শাশুড়ি বৌমা সবাই মিলে খুশি ও আনন্দের সঙ্গে থাকা শুরু করে।